আসসালামু আলাইকুম। আবার আমরা শুরু করলাম ক্লাসটা। এবার আশা করি সমস্যা হওয়ার কথা না, কারণ আমরা একটু চেক দিলাম। তাহলে এখানে প্রথম যে অঙ্কটা আপনারা দেখতে পাবেন স্ক্রিনে, সেই অঙ্কটাকে দিয়ে দেন। অঙ্কটা হচ্ছে 40তম বিসিএসে আসছিল। এটা হচ্ছে একটা রিটেনের ম্যাথ। বিভিন্ন পরীক্ষায় আসলে রিটেনের কিছু ম্যাথের সমাধান দরকার। তো এই ব্যাপারটা নিয়ে সবাই খুব পেইনে থাকে যে আমি যে প্রিলির প্রিপারেশন নিতেছি, রিটেনে কি করব, রিটেনের প্রিপারেশন নিতেছি, প্রিলিতে কি করব। এই বিষয়গুলো আর কি আজকে আলোচনা করা, একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি। ঠিক আছে? আচ্ছা, তো কিভাবে রিটেনের জন্য বড় বড় করে লেখা যায় আর কিভাবে প্রিলির জন্য ওইটাকে শর্ট করা যায়, কোনো শর্টকাট সূত্র দিয়ে না, প্র্যাকটিক্যালি শর্টকাট। তো আপনারা প্রথমে 1 নম্বর প্রশ্ন দেখেন। 40তম বিসিএস রিটেন আসছে। একটা কাজ ক 14 দিনে করতে পারে, খ 28 দিনে করতে পারে। তারা একত্রিত কাজটি আরম্ভ করে কয়েকদিন পর কাজটি অসমাপ্ত রেখে চলে গেল এবং খ বাকি কাজ 7 দিনে সম্পন্ন করলো। সম্পূর্ণ কাজটি কত দিনে সম্পন্ন হয়েছিল? আচ্ছা, আশা করি এবার পুরোপুরি ক্লিয়ার না? সব ঠিক আছে? সব ঠিক না হয়ে যাবে কই? আমরা যা শুধু হচ্ছে কি একটু অভিজ্ঞতা অর্জন করতেছি। অভিজ্ঞতা অর্জন করলে ইনশাল্লাহ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। কোথায় কোথায় কোন দিন কি সমস্যা হচ্ছে একটু আমরা দেখতেছি। আপনারা একটু সাথে থাকবেন আর খুব বেশি বিরক্ত হবেন না। একটা জিনিস খেয়াল করবেন, আমরা যে সেটআপে যেভাবে ক্লাসগুলো নিতেছি কয়েকজন মিলে, এই ক্লাসগুলো কিন্তু সবখানে আপনারা এত অ্যাভেলেবেল পাবেন না। ঠিক আছে? তো এই জন্য অধৈর্য হবেন না, একটু সাথে থাকেন। ওকে, আমরা একটু ক্লিয়ার করবো, শুরু করি। হ্যাঁ, তাহলে এই প্রশ্নটাতে আমরা একটা জিনিস দেখতেছি যে 14 দিনে করে একটা, খ 28 দিনে করে। এরা দুইজনে মিলে কাজ একসাথে শুরু করলো, কিন্তু পরে কাজটি অসমাপ্ত রেখে চলে গেল। কে চলে গেল? ঠিক আছে, খ। আচ্ছা, এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, ক চলে গেল আর কি। তারপরে খ বাকি কাজ 7 দিনে শেষ করলো। সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হয়েছিল? তো এই ধরনের অঙ্ক আমরা যেহেতু রিটেনের পরীক্ষার সমাধান করবো, তাহলে আমি একটু রিটেন আকারে দেখাই দিই। আর সবসময় একটা জিনিস খেয়াল করবেন, রিটেনে করেন আর প্রিলিতে করেন, কনসেপ্টটা বেশি ইম্পর্টেন্ট। যখন আপনার কনসেপ্টটা ফুললি ক্লিয়ার হবে, তখন আপনি ওটা চাইলে কয়েক সেকেন্ডে প্রিলিতে দেখাইতে পারবেন, প্রিলির অ্যান্সার কয়েক সেকেন্ডে চাইলে মানে শর্টকাটে করতে পারবেন, আবার রিটেনে চাইলে বিস্তারিত লিখতে পারবেন। এই সব কিছুর মূল থিম কি? মূল থিম হচ্ছে কনসেপ্ট ডেভেলপ করা, যে আসলে অঙ্কটাতে বলতেছে কি। আর আমি একটা জিনিস কিন্তু খেয়াল করছি যে পাটিগণিতে সবার সব থেকে বেশি সমস্যা, আর আমি কিন্তু পাটিগণিত পারিতে সব থেকে বেশি পছন্দ করি, কারণ এটা অনেক মজার এবং অনেক লজিক্যাল ব্যাপার। তাহলে দেখেন এখানে ক হচ্ছে, এখানে যদি আমরা রিটেন আকারে করি যে ক সম্পূর্ণ কাজটি, সম্পূর্ণ, ঠিক আছে, কাজটি করে। এই যে রিটেন আকারে অনেক লেখা লিখতে হয়, তো এটা আমি পছন্দ করি না। তারপর একটু দেখাই দেই, কাজটি করে সমান সমান 14 দিনে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই 14 দিনের কাজটা, স্যার এই লাইনটা এইভাবে লিখবে না, আমরা 14 দিনে করে এক অংশ এইভাবে লিখতে হবে, এই লাইনটা বাদ। তাহলে ক 14 দিনে করে, 14 দিনে করে, ঠিক আছে, এক অংশ। তাহলে ক একদিনে করবে এই 14 এর 1। একইভাবে খ 28 দিনে করে এক অংশ, আর খ একদিনে করবে এই যে 28 নিচে উপরে 1। এরপরে যেটা করতে হবে যে এখানে খ যেহেতু বাকি কাজটা 7 দিনে করছে, দেখেন আমরা কিন্তু এখানে অঙ্ক করে দিব। এই অঙ্কটা সবাই কিন্তু আপনারা বুঝতেছেন যে কিভাবে হচ্ছে। তাহলে লজিকটা দেখেন যে এখানে প্র্যাকটিক্যালি আসে। এই যে আমি চিত্র দিয়ে দিয়ে প্র্যাকটিক্যালি যে জিনিসটা বোঝাবো, এইটা হচ্ছে আপনার কনসেপ্ট বিল্ড আপে হেল্প করবে। আর এগুলো তো নর্মাল জিনিস, সব বইয়ে পাবেন, সব ক্লাসেই পাবেন। সেটা হচ্ছে যে বিষয়টা এইরকম, এইটা একটা কাজ, এই কাজটা এই পাশ থেকে ক শুরু করলো, এই পাশ থেকে খ শুরু করলো, কাজটা চলতে আছে চলতে আছে চলতে চলতে এই কাজটা শেষ হওয়ার একটু আগেই এই জায়গায় এসে ক চলে গেছে, মানে ক স্টপ, কিন্তু খ এ চালু আছে। তাহলে ক কাজটা করতে পারে সম্পূর্ণ 24 দিনে, 14 দিনে, আর খ পারে 28 দিনে। এই জায়গায় এসে এই যে বাকি কাজটা, এই কাজটা করতে 7 দিন লাগছে কাকে? খকে। তাহলে অঙ্কটা দিয়ে যখন আমরা ভাবনাটা শুরু করব, আমাদের মাথায় প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা থাকতে হবে যে আমরা এই 7 দিন দেওয়া আছে না, এই ধরনের টাইম অ্যান্ড ওয়ার্কের যত অঙ্ক আছে, যেগুলোতে কাজ ছেড়ে কেউ চলে যায়, কেউ আগে চলে যায়, এগুলোতে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে কে চলে গেল, কতদিন পরে চলে গেল, এই যে দিনটা দেওয়া আছে না 7 দিন, এই 7 দিনটা হচ্ছে টার্নিং পয়েন্ট। এই 7 দিনটা হচ্ছে 28-এর সাথে লিঙ্ক হবে, কারণ কি কত চলে গেছে। তাহলে এইখানে আমরা লিখবো খ। আমি রিটেন দেখা দিতেছি, একটু পরে কিন্তু শর্টকাট তৈরি হবে। আর এই শর্টকাটটা তৈরি হবে এই বুস্টটার উপর। এই বুস্টটা যখন আপনার মাথায় একটু খুব সুন্দরভাবে ঢুকে যাবে, তখন আপনি এই ধরনের অনেকগুলো অঙ্ক এমনি এমনি করে ফেলতে পারবেন। এই জন্য প্রথমে অঙ্কগুলো বুঝতে হবে। তো যাই হোক, তো ওইখান থেকে আবার রিটেনটাও ক্লিয়ার হয়। 7 দিনে করতে পারে, তাহলে নিচে 28 উপরে 7, কাটাকাটি করে আমরা দেখতেছি 4 ভাগের 1 ভাগ। এই 4 ভাগের 1 ভাগ এভাবে অঙ্ক করতে থাকবেন, কিন্তু তাতে সমাধান হবে না, সমাধান হবে আপনার বুঝলে। তাহলে এটা দেখি তো, এই যে কাজটা, এই উপরের কাজটা, এই কাজটা হচ্ছে টোটাল কাজের 4 ভাগের 1 ভাগ। তাহলে এই কাজটা যদি 4 ভাগের 1 ভাগ হয়, এটা কে করছে? এটা খ করছে, খ একাই করছে। তাহলে এই যে কাজটা, এই কাজটা যখন করছে তখন ক এর সাথে খ ছিল। এই কাজটা কতটুকু কাজ? এইটা হচ্ছে 4-এর 3-এর কাজ।
তাহলে আমরা এই বিষয়টাকে এইভাবে লিখি যে অবশিষ্ট কাজ, এই অবশিষ্ট কাজটা হচ্ছে 4-এর 1 বাদ দিলে হচ্ছে 4-এর 3। কেন অবশিষ্ট কাজ বাড়ি করব? কারণ খ একাই করা কাজ বাদ দিয়ে যে কাজটা আছে ওই কাজগুলোতে ক তার পার্টনার ছিল। তাহলে এখন এই 4-এর 3 অংশ কাজ করতে কে করছে? খ দুইজনে মিলে করছে। এখন আমরা ক আর খ দুইজনে মিলে একসাথে পাওয়ার দেওয়া নাই, এই জন্য আমরা এটা আলাদাভাবে বের করে নিব। কিভাবে বের করে নিব? এই যে দেখেন ক প্লাস খ একত্রে একদিনে করে, তাহলে হচ্ছে এই যে 14-এর 1 আর 28-এর 1টা যোগ করতে হবে। এখান থেকে আমরা দেখেন 14-28-এর লসাগু 28, 2 আর 1 হচ্ছে 3, 28 ভাগের 3 ভাগ, এটা আমরা পেলাম। এটা কি? এইটা হচ্ছে এই যে ক আর খ কে যদি একসাথে লাগাই দেওয়া যায় তাহলে ওরা 28 ভাগের 3 ভাগ কাজ করতে পারবে একদিনে। আমাদের কাজ আছে ছিল কতটুকু? 4 ভাগের 3 ভাগ। তাহলে আমরা এখানে এখন লিখবো যে ক খ একত্রে, দেখেন আমি কিন্তু রিটেনের ফরম্যাট দেখাই দিতেছি, একটু পরে শর্টকাটও দেখাই দিব, আবার জাদু দেখার মতো অবস্থা আছে, কিন্তু কোথায় কোন জিনিসটা লাগে এই জিনিসটা ইম্পর্টেন্ট। তাহলে 28-এর 3 অংশ করতেছে একদিনে। এখন এখানে একত্রে 4-এর 3 অংশ করতে কতদিন লাগবে? তাহলে আমরা যদি আসি 1 অংশ করতে লাগে, এইটা হচ্ছে উপরে 28 নিচে 3, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। কাজের যেটা অংশই ফ্র্যাকশন ওইটাকে উল্টাই দিলে হয়ে যায় দিন। আচ্ছা, তাহলে এই 28/3 হচ্ছে তারা যদি 1 অংশ বা সম্পূর্ণ কাজটা করে, তাহলে কখ একত্রে হচ্ছে যদি 1 অংশ কাজ তো করতে হবে না, 4 ভাগের 3 ভাগ কাজ করতে হবে। তাহলে 4 ভাগের 3 ভাগ কাজ করবে এই যে 28/3 গুণন 4-এর 3। এইখানে একটা খুব ঝামেলা লাগে যে একটু আগে এটা উল্টাই দিলাম আর এটা কেন উল্টায় না দিয়ে ডাইরেক্ট গুণ করলাম। এখানে ঐকিক নিয়মের ফ্র্যাকশনের একটা বেসিক কনসেপ্ট আছে যে প্রথমবারে ফ্র্যাকশন উল্টায় যায় আর দ্বিতীয়বারে ফ্র্যাকশন সরাসরি গুণ হয়। এটা এইভাবে বললে মনে হচ্ছে মুখস্থ, কিন্তু এটাই সবসময় হয়। তবে হ্যাঁ, এগুলো যদি আরো প্র্যাকটিক্যালি লজিক্যালি শিখতে চান তাহলে আমরা ঐকিক নিয়মের ফ্র্যাকশনের ক্লাস যখন করব তখন করে নেবেন। তাহলে 3 3 কাটা 7, তার মানে এই অংশটা হচ্ছে 7 দিন লাগবে। অ্যান্সার কি 7 দিন? না, অ্যান্সার হচ্ছে উত্তর কি চাইছে দেখেন তো, এখানে বলছে যে সম্পূর্ণ কাজটা কতদিনে শেষ হলো। তাহলে এই কাজটা খ একাই করছিল 7 দিনে আর ক খ দুইজনে মিলে করতেছে 7 দিন। তাহলে অ্যান্সারটা টোটাল হবে 7 + 7 = 14 দিন। এইটা হচ্ছে নর্মাল একেবারে ক্লাস 7-8-এর স্টাইলে সমাধান, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি এটাকে কি আরো কি ভাবে সমাধান করা যায় তো সেই লজিকটা আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, আপনারা এখানে খুঁজতেছেন কি এমসিকিউ এর স্টাইল, খুঁজতেছেন শর্টকাট কিভাবে করা যায়, খুঁজতেছেন এক্স ধরে সমীকরণ বিল্ড আপ কিভাবে করা যায়, সেই বিষয়গুলো আমি দেখাই দেব। তবে একটা জিনিস খেয়াল করেন যে কমন সিস্টেমটা সবাই ভালোবাসে, এটা হচ্ছে কমন সিস্টেম। এই কমন সিস্টেমে করলে যেটা হবে, টিচাররাও মানে ইজিলি নাম্বার দিবে, এখানে কোনো কনফিউশন নাই, অন্যভাবে দিলেও নাম্বার দিবে, কিন্তু রিটেনে একটু ব্যাখ্যামূলক লিখতে হয়। আর এমসিকিউতে আসলে তখন এইভাবে চলবে না, কারণ এইভাবে করতে গেলে আপনার সময় বেশি লাগবে। আচ্ছা, তাহলে এমসিকিউর জন্য কিভাবে করতে পারি তার আগে দেখি আমরা রিটেনে আর কিভাবে করতে পারতাম। আচ্ছা, আমরা যদি এইখানে বলতাম, এই যে এই জিনিসটা দেখেন, এইখানে আমরা যদি বলতাম যে ক x দিন পরে চলে গেছে, এটা কিন্তু সমীকরণের স্টাইল, ঠিক আছে? তাহলে ধরি ক চলে গেছে, তাহলে এটা 2 নম্বর স্টাইলে শিখাই দিতেছি। তাহলে ক চলে গেছে x দিন পর, দেখেন তো ক যদি x দিন পর চলে যায় তাহলে এখানে কি আছে, এই যে 7, তাহলে 7 থেকে এখানে সমীকরণটা সাজালেই সমাধান কিন্তু হয়ে যাবে। কিরকম করে দেখেন, তাহলে এখানে আসতেছি যে আমরা যদি সম্পূর্ণ কাজটা এইভাবে করি যে ক এর কাজটা হচ্ছে 14 দিনে করে যতটুকু, এর মধ্যে সে করছে x কাজ, তাহলে 14-এর উপরে x প্লাস ওই x দিন কিন্তু খও করছে, তাহলে 28-এর উপরে x প্লাস এই 28-এর উপরে x না দিয়ে আমরা ডাইরেক্ট এভাবে দিতে পারি x + 7 = হচ্ছে 1। এই বিষয়টা বুঝলে অঙ্ক আরো দ্রুত পারা যাবে। এই জিনিসটা কিন্তু সমীকরণ, বাট অনেকে যারা খুব ইজি প্রিপারেশন নেয় তারা কিন্তু সমীকরণ বিল্ড আপ করতে, লজিক ডেভেলপ করতে পারে না। আমরা যে অ্যাডভান্সের কোর্সটা করব ওইখানে টাইম অ্যান্ড ওয়ার্কের এইরকম প্রচুর অঙ্ক আমি দেখাই দিব যে কিভাবে অ্যাডভান্স লেভেলের প্রশ্নগুলোকে সমীকরণ খুব ইজিলি হ্যান্ডেল করা যায়। আচ্ছা, এখন এই বিষয়টা এখন একটু বুঝি যে এই বিষয়টা যদি আমরা এইভাবে দেখি তাহলে যে জিনিসটা আমরা দেখতেছি যে এইখানে x এর একটা মান আসবে। আচ্ছা, বিষয়টা খেয়াল করেন তো, এই যে আমরা ধরলাম কি x দিন পরে ক চলে গেছে, তাহলে x দিন পরে ক চলে গেছে মানে হচ্ছে এই x দিন পর্যন্ত ক কাজ করছে, আবার এই x দিন তো খ বসে ছিল না, খ কাজ করছে। আচ্ছা, খ কাজ করলো, ওকে ডান। তাহলে এর পরের যে পার্টটা এইখানে যে 7 দিন, এই 7 দিন কে কাজ করছে? এই কাজ করছে খ। তাহলে এই খ যেহেতু কাজ করছে তাহলে এই খ x সাথে 7 যোগ হয়েছে, তাহলে এগুলো আবার উপরে দিলাম কেন?
কাজের অঙ্ক সবসময় ফ্র্যাকশন আকারে লিখতে হয়। আচ্ছা, তাহলে এই দুটো যোগ করে আবার 1 হলো কেন, এই বিষয়টা একটু ভাবি। যে একজন যদি একটা কাজ 5 দিনে করতে পারে তাহলে ও 1 দিনে করে 5-এর 1, আর একজন যদি পারে 6 দিনে তাহলে ও 1 দিনে করবে, এইভাবে। আচ্ছা, এরা যদি সম্পূর্ণ কাজটা করে তাহলে সম্পূর্ণ কাজগুলো যোগ করলে কত হয়? সম্পূর্ণ কাজগুলো যোগ করলে কিন্তু ফ্র্যাকশন আর থাকে না, ওইটা এক অংশ হয়ে যায়। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখান থেকে আমরা সমীকরণে ক্যালকুলেশন করলে আমি কিন্তু দেখেন এই সমীকরণ সাজালে যারা স্টুডেন্ট ভর্তি হয়েছেন, প্রায় কয়েক শত স্টুডেন্ট ভর্তি হয়েছেন, আমরা পরে এই বিষয়গুলো জানাবো যে পেইড ক্লাসে কতজন ভর্তি হয়েছে। তো এখানে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট যে আমরা সমীকরণ যতদিনই দেখাই দিব, এটা কিন্তু এই সমাধান করে করে এক্স এর মান বাইর করে আমি দেখাতে পারবো না, কারণ এত সময় নাই, আর অনলাইনে ক্লাসে তো আরো সময় নেই। এজন্য সরাসরি এক্স এর মানটা আসবে 7, ঠিক আছে? আপনার ক্যালকুলেশনটা করে নেবেন। আচ্ছা, তো একটা সেই যে শুদ্ধি পরীক্ষা করি, দেখেন যত আপনি শিখবেন, ভ্যারাইটি শিখবেন, তত ভিন্ন ভিন্ন স্টাইলে আপনি চিন্তা করতে পারবেন। তাহলে এবার আসে আমরা শুদ্ধি পরীক্ষা করি। যে শুদ্ধি পরীক্ষা তাহলে অ্যান্সার কি? এক্স এর মান যদি 7 হয়, এই 7 আর এই একাকি 7, এই 7 7 অ্যান্সার কিন্তু আবার আগের মধ্যে 14ই হবে। শুদ্ধি পরীক্ষাটা হচ্ছে এক্স এর জায়গায় 7 বসাই, এখানে এক্স এর জায়গায় 7 বসাই, তাহলে এই 14 এর উপরে 7 মানে হচ্ছে কাটাকাটি করে হাফ, আর 28 এর উপর 14 মানে হচ্ছে এখানেও হাফ, এই হাফ আর হাফ যোগ করলে আবার 1। তাহলে শুদ্ধি পরীক্ষা মিলে গেল। এরকম যখন আপনি মিলাই প্র্যাকটিস নিজে বাসায় করবেন, তখন আপনার লজিকটা অনেক স্ট্রং হবে। তখন আপনি যে সিস্টেমে করবেন, এই সিস্টেমটার উপর আপনার যখন কনফিডেন্স থাকবে, তখন আপনার আর টাইম ওয়েস্ট হবে না। তো অনেকে আছে এই ভাষা নলেজ নিয়ে পরীক্ষার হলে যান, এই কারণে তখন কলম কামড় দিতে হয়, খুঁজে বার করতে হয়, এর কিরকম একটা যেন নিয়ম আছে, আপনি কনসেপ্টটা 100% ক্লিয়ার হন নাই। তো যাই হোক, এরকম এক্স ধরে 2-3টা স্টাইলে শিখলে দ্রুত হবে। আচ্ছা, কয়েকদিন আগে আমি একটা ক্লাস নিয়েছিলাম টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, মুখোমুখি করার একটা সিস্টেম। সেই মুখোমুখি করার সিস্টেমে আমি একটা জিনিস দেখাই দিয়েছিলাম যে লসাগুর মাধ্যমে এই ধরনের কোনো কিছু লেখালেখি বাদ দিয়ে মুখোমুখি অঙ্ক করা যায়। কিরকম সেটা একটু দেখেন। যে এই যে দেখেন, এটা একটা কাজ, এই কাজটা ক 14 দিনে পারে, খ 28 দিনে পারে। এই অঙ্কটা যদি এমসিকিউতে আসতো, তাহলে সব থেকে সহজ নিয়ম হচ্ছে এই লসাগুর সিস্টেমে মুখোমুখি করা। তাহলে ক কাজটা করতে পারে 14 দিনে, খ পারে হচ্ছে 28 দিনে। এটা কিন্তু 3 নম্বর নিয়ম দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আসি যে এই দুইটা কাজকে আমরা মোটের উপর এটা মনে করি যে এটা একটা 28টা কলম বানানোর প্রজেক্ট। 28টা কলম বানানোর প্রজেক্ট। তাহলে এই কলম ক একাই করতে পারবে একদিনে 2টা করে কলম, খ একাই করতে পারবে 1টা করে কলম। এখন দেখেন, খ শেষের 7 দিন একাই কাজ করছে, তাহলে খ শেষের 7 দিন একাই 7টা কলম বানায় ফেলছে। তাহলে টোটাল প্রজেক্টটা যেহেতু 28টা কলমের, এখানে খ যদি 7টা কলম একাই শেষের দিকে বানায় ফেলে, তাহলে ওরা দুইজনে মিলে যখন ছিল তখন কয়টা করে কলম বানাইছে? ক একা 2টা বানাইছে আর খ 1টা বানাইছে। তাহলে ওরা দুইজনে মিলে একদিনে বানাইতে পারে 3টা। 28টা কলমের মধ্যে খ শেষের 7 দিনে 7টা বানায় ফেলছে, কারণ সে তো প্রথমে 1টা করে বানায়। তাহলে এই 21টা অবশিষ্ট 21টা তাদের বানাইতে সময় লাগছে 7 দিন। এই 3 কোথায় পাইলাম? ওই যে 2 আর 1 এর 3 যোগ করে। কারণ ক যদি করে তাহলে একদিনে 2টা কলম বানায়, খ যদি করে তাহলে একদিনে 1টা কলম বানায়। 1টা আর 2টা মিলে 3টা দিয়ে 21টাকে ভাগ করলে হচ্ছে 7 দিন। তাহলে এই 7 দিন দেখেন, এইটা কিন্তু বুঝে গেলে দ্রুত কয়েক সেকেন্ডে মুখে পারা যাবে। তাহলে এই যে দেখেন, এখন বিষয়টা হচ্ছে কি, অনেকে খুব ফাঁকি দিয়ে কোনো মতে দায়সারা ভাবে জাস্ট ভালো করতে চায়, কিন্তু হয় না, এত বেশি কম্পিটিশন। ঠিক আছে, তাহলে এখানে আপনার ধরেন আছে ভ্যারাইটিস তো শিখতে হবে। এমসিকিউ এর জন্য এমসিকিউ এর স্টাইলে চিন্তা করতে পারতে হবে, রিটেনের জন্য রিটেনের স্টাইলে। আচ্ছা, তবে হ্যাঁ, এই দেখেন, তাহলে এলসিএম এর সিস্টেমটা হচ্ছে শর্টকাটের জন্য অনেক সুন্দর একটা লজিক্যাল সিস্টেম। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 7 দিন, আর একাকি কাজ করছে 7 দিন, 7 দিন মিলে 14 দিন। আচ্ছা, এখন আসি, এইখানে আরো এক ধরনের শর্টকাট আছে। দেখেন, আমার কিন্তু কোনো শর্টকাট মুখস্থ না, প্রতিটা শর্টকাট লজিক ডেভেলপ করে প্র্যাকটিক্যালি করার মতো। ঠিক আছে, আচ্ছা, অঙ্কগুলোকে আপনাদের ক্লাসে বোঝা যাচ্ছে কিনা আপনারা একটু জানাবেন। হ্যাঁ, আমরা তো একচেটিয়া ক্লাস নিয়ে যাচ্ছি, আপনাদের একটু কমেন্টগুলো আমি দেখবো যে কি অবস্থা, কোনো সমস্যা আছে এখন কোনো সমস্যা আছে এই ক্লাসে? এই শর্টকাটটা হচ্ছে দেখেন, এই যে এইভাবে 28-এর উপরে 7 কাটাকাটি করে হচ্ছে 4-এর উপরে 3, এইটার সাথে গুণ হবে। কি গুণ হবে একটু পরে দেখাচ্ছি। 14 গুণন 28, 14 যোগ 28, তাহলে হচ্ছে 42, আর এখানে হচ্ছে 14 গুণন 28, 3 14 42, এটার সাথে গুণ হবে 28 গুণন 3, এই যে 7, তাহলে আগের 7 আর 7 যোগ করলে হচ্ছে 14। এই যে এইভাবে লিখে ফেললাম না, এই লিখে ফেলাটা কিন্তু অনেকের মাথায় ক্যাচ করে নাই, বাট এইভাবে লিখেও শর্টকাট বানানো যায়।
এইখানে আমি কিছু আপনাদের পয়েন্ট বলি। প্রথম নিয়মটা আপনাদের মনে আছে যে আমরা এই যে বিভিন্ন ফ্র্যাকশন লিখে লিখে ক খ এতদিনে করে, খ এতদিনে করে, তারপরে এতদিন পরে চলে গেল, একত্রে করে, অনেকগুলো কাহিনী করছিলাম না? ওই কাহিনীগুলো হচ্ছে রিটেনে অ্যাপ্রোচটা দেখানোর জন্য। কিন্তু ওই জিনিসটাকে যদি আমরা একটু সামারাইজ করে মাঝখানে বাংলা লেখাগুলোকে ডিলিট করে দেই এবং ওই থিঙ্কিংটাকে যদি অ্যাপ্লাই করি তাহলে একটা নতুন শর্টকাট হয়। এই শর্টকাটটা খুবই ইফেক্টিভ। কেন ইফেক্টিভ? কারণ এই শর্টকাটটাকে এক্সপান্ড করলে রিটেন হয়ে যায়, আর এই শর্টকাটটাকে আবার এমসিকিউতে দ্রুত অ্যান্সার বাড়ি করা যায়। ঠিক আছে? আচ্ছা, তো আপনাদের এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই যে এই যে লেখাটা এতটুকু লিখলাম, অ্যান্সার চলে আসলো। আমি কিন্তু ওই যে হাউ টু বি ফার্স্ট ইন এক্সাম হল নামে একটা ক্লাসের সিরিজ শুরু করছিলাম, ওইটা আবার চালু করবো এক সময়। তো ওইখানে এই জিনিসগুলো দেখা দিয়েছিলাম যে কীভাবে শর্টকাটে পরীক্ষার হলে করতে হবে। খেয়াল করেন, আমি এখানে শুরুতে 28-এর উপর 7 দিয়েছিলাম, কারণ খ কাজটা করতে পারে 28 দিনে, খ শেষের দিকে করছে 7 দিন। এই যে 28-এর উপর 7 দিয়ে এখান থেকে আমি বাইর করে নিয়েছিলাম 4-এর 1। 4-এর 1 বাইর করার সাথে সাথে আমার মাথায় চলে আসছে যে ওরা দুইজনে মিলে কাজ করছে 4 ভাগের 3 ভাগ। তাহলে ওরা দুইজনে মিলে যদি 4 ভাগের 3 ভাগ করে, এই 4-এর 3-এর সাথে গুণ করতে হয়। কি গুণ করতে হয়? যে অংশ কাজটা যারা করে তাদের কাজের পাওয়ারটা গুণ করতে হয়। তাহলে এখানে ক এর কাজের পাওয়ার হচ্ছে 14 আর খ এর কাজের পাওয়ার হচ্ছে 28। আমরা একটা শর্টকাট জানি যে a গুণন b ডিভাইডেড a প্লাস b, এইভাবে যোগ হিসাব করলে যৌথ পাওয়ার বাইর হয়। এইখান থেকে আমরা একটা শর্টকাটের মাধ্যমে এদের যৌথ পাওয়ারটা বাইর করছিলাম 28/3। এই যৌথ পাওয়ারটা এই 3/4-এর সাথে গুণ করে দিছি। গুণ করে দিয়ে আমাদের দ্রুত শর্টকাট চলে আসছে 7 অ্যান্সার। এই জিনিসটা আমি যদি আপনাদের 2টা অঙ্কে মাত্র সুন্দর করে বোঝাই দেই তাহলে এটা মোটামুটি ক্লিয়ার হবে এবং আইডিয়া ডেভেলপ হবে। আর যখন আইডিয়া ডেভেলপ হবে তখন আপনাকে যদি আমি 10টা অঙ্ক করতে লাগাই দিই, আপনি কিন্তু দ্রুত করতে পারবেন। এটা হচ্ছে সিস্টেম ক্লাসের, যে আমরা শুরুতে শিখবো, ইউনিক আইডিয়া ডেভেলপ করব, ওইটার উপর অঙ্ক করব, প্র্যাকটিস করব, সমস্যা বাইর হবে, সমাধান করব, তারপরে একটা লম্বা সময় অনেকগুলো প্র্যাকটিস করব, মোটামুটি ওগুলো আমি শিখে যাব, সবাই শিখে যাবেন। ঠিক আছে? আচ্ছা, আসি। তো যাই হোক, এই অঙ্কটা দেখেন আমি 4 ভাবে কিন্তু করাই দিলাম। তাহলে এই যে বিভিন্ন ভাবে করা যায় এবং সবগুলোই কিন্তু সহজ, যা শুধু আপনাকে ভাবতে পারতে হবে। এরপরে আমরা ব্যাংক রিটেনের একটা খুব ইন্টারেস্টিং এবং একটা খুব কঠিন ম্যাথ বিভিন্ন পরীক্ষায় আসছিল, ওয়েবসাইটে আছে। তো এই প্রশ্নটা নিয়ে আমরা একটু সমাধান করব, কারণ অনেকে মনে করে কি অনেক কঠিন ম্যাথগুলো আমরা কোথায় শিখবো, সবাই যদি এই সোজা সোজা ম্যাথগুলাই বারবার করে দেয় তাহলে কঠিন ম্যাথগুলো আমরা কোথায় শিখবো। আমি বলতেছি আমি করাই দিব, একেবারে ইজি থেকে শুরু করে মিডিয়াম থেকে শুরু করে অনেক কঠিন ম্যাথ সুন্দরভাবে বোঝাই দিব। কিন্তু এই জন্য আমার সঙ্গে থাকতে হবে, কারণ হচ্ছে কি যে ধারাবাহিকতা একটা ব্যাপার আছে। তারপরে হঠাৎ করে শুধু শুধু কঠিন অঙ্ক দিলে তো অনেকের মাথা গরম হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, যার লেভেল যেটা, আমি বলছি না যে আমাদের অ্যাডভান্স ম্যাথ কোর্সে যেগুলো আমরা করাবো সেটা হচ্ছে প্রথমের দিকে ইজি, তারপরে মিডিয়াম, তারপরে কঠিন। এখানে কিন্তু ভ্যারাইটিস থাকবে। ঠিক আছে? আর বেসিকে মোটামুটি মাঝারি লেভেলের সব অঙ্ক থাকবে। তো আপনারা এই প্রশ্নটা এখন দেখতে পারবেন স্ক্রিনে। এই প্রশ্নটা একটু বড় প্রশ্ন, তো দেখলেই বুঝতে পারবেন যে কত ওয়েটওয়ালা প্রশ্ন। পরীক্ষায় আসছিল কম্বাইন্ড 4 ব্যাংক অফিসারের রিটেনের পরীক্ষায়। প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। আসলে শুধু আমি প্রশ্নগুলো সিলেক্ট করি এই জন্য না যে এটা পরীক্ষা আসছে আবার কমন আসবে। আমার কিন্তু কোনো কমনের চিন্তা নাই, কাউকে আমি বলি না যে এটা কমন আসবে। আমার সবসময় চিন্তা কিভাবে অঙ্কটাকে মজা করে উপস্থাপন করা যায়। পাশেই এখানে প্রশ্নটার খুব অর্থটা খুব ইম্পর্টেন্ট এবং চিত্র খুব ইম্পর্টেন্ট। এখানে প্রশ্ন বলতেছে যে এ কাউ ওয়াজ স্ট্যান্ডিং অন এ ব্রিজ 5 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিডল অফ দ্য ব্রিজ, এ ট্রেন ওয়াজ কামিং। আচ্ছা, এইভাবে যদি আমরা রিডিং পড়তে থাকি, আমরা কি এখানে অনুবাদ করতেছি অঙ্কের, যে অনুবাদ ট্রান্সলেশন লিখলে 10-20 নাম্বার পাওয়া যাবে না। এই এতটা অঙ্ক শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পড়তে আপনি শুরুতে কি বলছিল ভুলে যাবেন। এই জন্য এইভাবে আননেসেসারি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার দরকার নাই, এই সময়টা নষ্ট করবেন না। বড় অঙ্ক হলে একটু করে পড়বেন আর ওইটাকে ধরে রাখতে হবে। ধরে রাখতে হবে কিভাবে সেটা আমরা এখন বুঝবো। ঠিক আছে? আপনারা অঙ্কটা স্ক্রিনে সুন্দরভাবে রিডিং করতে পারতেছেন কিনা আমাদের একটু জানান। নো সাউন্ড, নো সাউন্ড কেন? সাউন্ড তো হচ্ছে। কি কোনো সমস্যা আছে? আপনারা একটু কমেন্ট করে জানাবেন, 1-2 না, মানে যতজনে আছেন। ঠিক আছে? সাউন্ড প্রবলেম কি আপনাদের পার্সোনাল নিজস্ব মোবাইলে সাউন্ড প্রবলেম আছে? আচ্ছা, তো আমরা আসি এই অঙ্কটাকে কিভাবে এত লেটে আসতেছে রেসপন্স। আচ্ছা, তো আমরা এখানে এই স্ক্রিনে বড় অঙ্কটা এখন আমরা একটু দেখা দিব, আপনারা একটু ছোট করে দেখতে পাবেন। এখন ছোটটা ভালো করে পড়তে না পারলেও আপনারা আমার কথাটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে প্রথমে একটা কথা বলা আছে যে এ কাউ ওয়াজ স্ট্যান্ডিং অন এ ব্রিজ 5 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিডল অফ দ্য ব্রিজ। তাহলে একটা গরু একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে, ব্রিজের মাঝখান থেকে 5 মিটার দূরে। না, আপনাদের কনফিউশন লাগে যাবে যে কি সামনের দিকে আছে না পিছনের দিকে আছে। সমস্যা নাই, সামনে থাক আর পিছনে থাক, যেই দিকে থাকবে ওই দিকের চিন্তা
ওইভাবে কুলুটা ডেভেলপ করা আছে পরের পার্টে। বড় অঙ্কে এই জিনিসগুলো ফিল করতে পারতে হবে। তাহলে আমরা একটু অঙ্কটাকে চিত্র আর্ট করবো, ঠিক আছে? চিত্রটা একটু দেখেন। সেটা হচ্ছে যে এই যে এটা একটা ব্রিজ, এই ব্রিজটার এই যেটা হচ্ছে একটা মিডল পয়েন্ট, এই মিডল পয়েন্টের 5 মিটার দূরে গরুটা দাঁড়িয়ে আছে। সাপোজ ওই পাশে 5 মিটার হইতে পারে, এই পাশেও হইতে পারে, সমস্যা নাই। যখন আপনার এরকম কনফিউশন লাগবে তখন আপনি কনফিডেন্স বিল্ড আপ করবেন এভাবে যে কোন পাশে থাকে থাক, অঙ্ক যেভাবে দেওয়া আছে পরের পার্টটাকে ওইভাবে ডেভেলপ করা আছে। আচ্ছা, অঙ্কটা রিডিং করা যাচ্ছে তো? হ্যাঁ, কোনো সমস্যা সাউন্ডের? নো প্রবলেম না? আচ্ছা, তাহলে আমরা সাউন্ড রিপিট হচ্ছে, নো সাউন্ড প্রবলেম। আচ্ছা, কারো সমস্যা হচ্ছে, কারো সমস্যা হচ্ছে না, আসলে আপনাদের নিজের কারো প্রবলেম, মোবাইলে প্রবলেম হচ্ছে মনে হয়। সমস্যা নেই, আমরা এই প্রশ্নের সমাধান করে ফেলবো। ওকে, তাহলে এখানে গরুটা আমরা 5 মিটার দূরে, মানে মনে করি এখানে একটা গরু আছে। গরু আর্ট করে সুন্দর করে দেখাইতে হবে, বিষয়টা এরকম না, বিষয়টা ফিল করার। তাহলে এখানে হচ্ছে 5 মিটার দূরে মিডল পয়েন্ট, তাহলে এই যে এইখানে দিলাম 5 মিটার। তাহলে এই জায়গাটাকে আমরা একটা পয়েন্ট করলাম, এই জায়গাটাতে গরু দাঁড়িয়ে আছে, আর এইটা হচ্ছে ব্রিজের মিডল পয়েন্ট। তাহলে আমরা এখন কি করব? ব্রিজের উত্তর শেষের দিকে কিছু দেখেন যে হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য ব্রিজ, ব্রিজের লেংথ চাইছে। তাহলে আমরা এই টোটাল লেংথটাকে এক্স ধরতে পারি। টোটাল লেংথটাকে এক্স ধরলে কি কি সমস্যা হবে আমি একটু বলি। তাহলে এখানে হাফ, ব্রিজের হাফ বানাইতে হবে x/2, আবার গরুটা দাঁড়িয়ে আছে আর 5 মিটার দূরে, তার মানে x/2 - 5। এই যে এতগুলো ফ্র্যাকশন চলে আসবে যখন, তখন কিন্তু আপনার মাথা গরম হয়ে যাবে, অঙ্কের ক্যালকুলেশনটা অনেক লেংদি হয়ে যাবে। এই জন্য যেটা করতে হবে, ফ্র্যাকশনকে অ্যাভয়েড করার জন্য মাথা খাটাইতে হবে যে কিভাবে ধরলে ফ্র্যাকশনকে অ্যাভয়েড করা যায়। তাহলে আমরা এটাকে, এই জায়গাটাকে যদি আমরা এক্স ধরি, যে এই গরুটা এই ব্রিজটার এই জায়গা থেকে, ব্রিজটার যে পাশ নিয়ারেস্ট সাইড থেকে এক্স মিটার দূরে দাঁড়িয়ে আছে, তাহলে এই ব্রিজটার সাপেক্ষে এটা হচ্ছে 5 মিটার কম। তাহলে এটা যদি 5 মিটার অ্যাড করি, তাহলে হাফ অফ ব্রিজ ইকুয়াল টু হচ্ছে x+5। তাহলে এইটুকু যদি x+5 হয়, এই পাশের পার্টটাও হবে x+5। তাহলে ফুল ব্রিজটা কত হবে? ফুল ব্রিজটা হবে x+5 প্লাস x+5, তার মানে 2x + 10। এটা হচ্ছে ফুল ব্রিজ, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসি। অঙ্ক কিন্তু কেবল শুরু, ধৈর্য হারা হওয়া যাবে না, না বুঝাইলে এগুলা ক্লিয়ার হবে না। আচ্ছা, তাহলে এ ট্রেন ওয়াজ কামিং টুয়ার্ডস দ্য ব্রিজ ফ্রম দ্য ইটস নিয়ারেস্ট টু দ্য কাউ। নিয়ারেস্ট টু দ্য কাউ, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যে একটা ট্রেন ব্রিজটার দিকে আসতেছে গরুর কাছাকাছি দিকের শেষ প্রান্ত থেকে। তার মানে গরুটা যেহেতু এই পাশে আছে, তাহলে ট্রেনটা কিন্তু এই পাশ থেকে আসতেছে এরকম না, কারণ ট্রেনটা যেই পাশে আসতেছে সেই পাশ থেকে গরুটা কাছাকাছি আছে। তার মানে ট্রেনটা এই পাশ থেকে আসতেছে, এই পাশ থেকে আসতেছে, ঠিক আছে, বাট এই ট্রেনটা কি এখানে আছে নাকি এখানে আছে নাকি অনেক দূরে আছে? তাহলে অবশ্যই এখানে একটা কথা বলা থাকবে। কি কথা দেখি? সিইং দিস, এই ট্রেনটাকে দেখে, তাহলে এখানে কিন্তু বললো না যে কোথা থেকে আসতেছে, তাহলে একটা ট্রেন আছে, কোথায় আছে জানি না, এর যে কোনো একখানে আছে। হ্যাঁ, এই ট্রেনটা আসতেছে কার দিকে? গরুর দিকে। গরু দেখলো যে সিইং দিস, কাউ ran towards the train and managed to escape when the train was 2 মিটার away from the bridge। তার মানে 2 মিটার দূরে যখন ছিল ট্রেনটা, তখন গরুটা পালিয়ে গেছে। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে বিষয়টা খেয়াল করেন তো, তাহলে যখন গরু এখানে ছিল আর সে ট্রেনকে দেখছে, তখন ট্রেনটা আরো দূরে ছিল। তাহলে আমরা ধরি যে ট্রেনটা এই দিকে আছে, তাহলে এই দিকে মানে কি মাঝখানে গ্যাপটা 2 মিটার না, ট্রেন গরুটা যখন চলে আসছে এইখানে, তখন এই ট্রেনটা মাত্র 2 মিটার দূরে আছে। তার মানে এখানে আরো একটা বড় গ্যাপ ছিল, ঠিক আছে? আচ্ছা, নেক্সটে বসি। ইফ ইট হ্যাড রান অ্যাট অপোজিট ডিরেকশন, তাহলে সে যদি অপোজিট ডিরেকশনে, মানে গরুটা যদি এই পাশে, এই ট্রেনের পাশে দৌড়ায় না আসে, সে যদি অপোজিট দিকে, মানে এই দিকে যাওয়া শুরু করতো, ঠিক আছে, তাহলে কি হইতো? ইট উড হিট বাই দ্য ট্রেন 2 মিটার বিফোর দ্য এন্ড অফ দ্য ব্রিজ। মানে আগের বার ট্রেনের দিকে দৌড়ার পর বেঁচে গেছিল, কিন্তু এবার যদি উল্টা পাশে দৌড়াইতো, যে ট্রেন এই পাশ থেকে আসতেছে আমি উল্টা পাশে দৌড়াই, তাহলে এই যে এইখানে চলতে চলতে এই ব্রিজটা শেষ হওয়ার 2 মিটার আগে এইখানে গরু আর ট্রেনের ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, মানে গরুটা মারা যাবে। তো এরপর কি বলতেছে যে হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য ব্রিজ, ব্রিজটার লেংথ কত ইন মিটার্স, অ্যাজিউম দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ 4 টাইমস দ্যাট অফ কাউ। এই যে 4 টাইমস দ্যাট অফ কাউ, এটা একটা খুব ইম্পর্টেন্ট ক্লু, ঠিক আছে? তাহলে কার ক্লু? তাহলে সে কাউ এর থেকে, স্পিডের থেকে ট্রেনের স্পিডটা হচ্ছে 4 টাইমস।
4 টাইমস। এগুলো হচ্ছে প্রশ্নের কুলু, এগুলাকে নিয়ে সাজাইতে হবে। এই এতগুলো জিনিসের সমন্বয় করবেন কিভাবে? এই সমন্বয়ের জন্য কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে টাইম অ্যান্ড স্পিডের। সেই জিনিসগুলো কি কি আমি আপনাদের একটু পয়েন্ট আকারে ধরাই দিই। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এইরকম বড় রিটেনের অঙ্ক যখন আমি এভাবে ডাইরেক্ট করাই দিব, আপনার তো মানে আসমান মাথায় ভাঙে পড়ার মতো অবস্থা। কিন্তু আমি যদি এখানে আপনাকে ধাপে ধাপে শেখাই দেই যে টাইম অ্যান্ড স্পিডের রেশিও মানে কি, টাইম আর স্পিড কিভাবে মানে ইনভার্স প্রপোর্শন হয়, কিভাবে টাইম এবং ডিস্টেন্স রিভার্স প্রপোর্শন হয়, এই বিষয়গুলো একটু বোঝার ব্যাপার আছে, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে বেসিক কিছু কথা বলার সাথে সাথে সমন্বয় করে দিব। সেটা হচ্ছে খেয়াল করেন যে এখানে বিষয়টা হচ্ছে এই পাশে একবার আসতেছে, তাহলে এটা হচ্ছে মুখোমুখি রিলেটিভ স্পিড, আর যখন একই দিকে যাচ্ছে তখন হচ্ছে ওই পাশে রিলেটিভ স্পিড। এই রিলেটিভ স্পিডের বেসিক কনসেপ্ট হচ্ছে, দেখেন এখানে বেসিক কনসেপ্ট হচ্ছে যে গরুটা এখানে ছিল, এইখানে ট্রেনটা ছিল, এই ট্রেনটা এই জায়গা থেকে এই জায়গায় আসছে, গরুটা এই জায়গা থেকে শেষ প্রান্ত এসে পালিয়ে গেছে, এইখানে 2 মিটার ফাঁকা আছে। তাহলে দেখেন তো এই ট্রেনটা এই জায়গায় আসতে যে সময় লাগছে, গরুটা এই জায়গায় আসতে সেই সময় লাগছে। তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণের প্রশ্ন মতে লাইন দাঁড় করাইতে পারি যে গরুর এই ট্রেনের ব্রিজের শেষ মাথায় আসতে লাগা সময় আর ট্রেনের এই ব্রিজ থেকে 2 মিটার দূরে থাকতে যাওয়ার সময় সেম। এটা হচ্ছে একটা ক্লু, এখানে একটা প্রথম কন্ডিশন। আবার সেকেন্ড কন্ডিশন যেটা হবে সেটা হচ্ছে যে এইখানে যখন সাথে আমরা ফার্স্ট কন্ডিশনটাকে লিখে ফেলি, সবগুলো মুখে মুখে বললে খেয়াল থাকবে না। এখানে একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 4 টাইমস বলছে না, তাহলে এগুলাকে স্পিডটাকে ধরে নেই। কাউয়ের স্পিড আমরা ধরি সাপোজ a, আর ট্রেনের স্পিড হচ্ছে 4a। তাহলে এখান থেকে একটা বেসিক কনসেপ্ট পাইলাম যে মুখোমুখি সাক্ষাৎ হয়ে গেলে সাক্ষাৎ হওয়া পর্যন্ত সময়টা সমান লাগে, কিন্তু স্পিড যার বেশি সে বেশি জোর যায়, স্পিড যার কম সে কম যায়। তাহলে এখানে যেহেতু তারা এইখানে ট্রেনটা যাবে এই পর্যন্ত, গরুটা আসবে এই পর্যন্ত, সময় লাগবে সেম। তাহলে আমরা এখান থেকে শুরু করবো অঙ্ক। তাহলে এটা তো প্রথমে ধরছিলাম লেট, ঠিক আছে, এখানে এক্স ধরছিলাম হচ্ছে ব্রিজটা থেকে শেষ মাথা থেকে গরুটার দৈর্ঘ্য মানে দূরত্ব। তাহলে এখন আমরা ধরবো লেট স্পিড অফ কাউয়ের স্পিড হচ্ছে এ, আর হচ্ছে ট্রেনের স্পিড হচ্ছে 4a। আরো একটা বিষয় ধরতে হবে, খেয়াল করেন তো এই ট্রেনটা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কতটুকু রাস্তা গেছে আমরা জানি না। তাহলে এই ট্রেনটা যদি আমরা ব্রিজের সাপেক্ষ ধরি, তাহলে মনে করি লেট দ্য ট্রেন y মিটার অ্যাওয়ে ফ্রম ব্রিজটা থেকে এই y মিটার দূর আছে, তার মানে এইটা ব্রিজ, এই ব্রিজ থেকে এই জায়গা পর্যন্ত টোটাল যে দূরত্বটা এটা হচ্ছে y মিটার। তাহলে খেয়াল করেন তো যে এই যে ট্রেনটা যখন গেছে সে কি টোটাল রাস্তাটা y চলে গেছে নাকি y এর থেকে 2 কম গেছে? তাহলে আমরা লিখি এটুকু। দেখেন আমি কিন্তু সরাসরি প্রশ্ন মতো লাইন লিখতেছি, আর প্রশ্ন মতো লাইনটা কিভাবে ডেভেলপ হচ্ছে এই লজিকটা দেখাবো। এই প্রশ্ন মতো লাইনটাকে আপনি সাজানোর আগে আপনার মাথায় সেট আপ থাকতে হবে রিলেটিভ স্পিড সম্বন্ধে। রিলেটিভ স্পিড এখানে কি কি সমান করা যায়? এখানে সমান করা যায় 2 জনের লাগা সময়টা সমান। কোন সময় সমান? মানে গরুটা ট্রেনকে দেখার পরে তাদের মিট হওয়ার মাঝখানে সময়টা সমান। তাহলে আমরা আসি, এই যে এটা হচ্ছে যে এই জায়গাটার নাম হচ্ছে এক্স, তাহলে এক্স ডিভাইডেড এ। এক্স পথ গেছে কে? গরুটা। কত স্পিডে গেছে? এ স্পিডে। তাহলে একে গরুকে লাগা সময় হচ্ছে এই কাউয়ের টাইম হচ্ছে এক্স বাই এ। তাহলে ওই পাশে আসবো ট্রেনের টাইম, তাহলে ট্রেনের ডিস্টেন্স হচ্ছে y - 2, কারণ ওয়াইটা হচ্ছে টোটাল ডিস্টেন্স ধরছিলাম, 2 মিটার আগে সাক্ষাৎ হয়ে গেছে, গরু চলে গেছে, এই জন্য y - 2। একে ভাগ করব 4a দিয়ে, যার স্পিড তার দূরত্বকে ভাগ করলে টাইম বের হয়। এখন অনেকে আসে অনার্স মাস্টার্স কমপ্লিট করে 5 বছর ধরে জবের প্রিপারেশন নিতেছে, আর এখনো উল্টাপাল্টা নাকি লাগে যে কখন কোনটা উপরে যায়, আবার টেকনিক দেখাইতে হয় যে স্পিড উপরে দিয়ে টাইম, নিচে ডিস্টেন্স, মানে ডিস্টেন্স উপরে দিয়ে নিচে স্পিড দিলে টাইম বের হয়। এগুলা ছোট ছোট বাচ্চার কথা এই লেভেলে শেখানোর সময় নেই। হ্যাঁ, এগুলা ফুললি ক্লিয়ার থাকতে হবে, ওগুলা অনেক ছোট বিষয়, আরো অনেক কিছু জানা থাকতে হবে। নাহলে কি হবে, আপনি এখানে এমন উল্টাপাল্টা করে সমীকরণ দাঁড় করাবেন, শেষে যা দেখবেন মিলতেছে না তো আপনার জন্য, কারণ আপনার তো ছোট বিষয়ে ক্লিয়ার না, আপনি এত বড় বিষয় হ্যান্ডেল করবেন কিভাবে? ঠিক আছে, এই জন্য কনসেপ্ট 100% ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, তবে আমি যে টাইম অ্যান্ড স্পিডের বেসিক প্রথমের দিকে ক্লাস নিব, সহজ সহজ বিষয়গুলো, তখন আমি এগুলো সম্বন্ধে এত প্র্যাকটিক্যালি বলবো যে আপনার আইডিয়াগুলো মোটামুটি ডেভেলপ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে কাউকে লাগা টাইম, এটা হচ্ছে ট্রেনের টাইম। হ্যাঁ, ট্রেনের টাইম। তো এই দুইটা টাইম সমান কে বলছে? ওই যে বললাম রিলেটিভ স্পিডে সাক্ষাৎ হওয়া পর্যন্ত তাদের লাগা সমান সময়।
মানে সময় সমান। তাহলে এটা হচ্ছে প্রথম প্রশ্ন মতে। আচ্ছা, এখান থেকে আমরা সেকেন্ড ইকুয়েশনটা দাঁড় করাবো। সেকেন্ড ইকুয়েশনটা কি আপনারা একটু শুনেন। সেকেন্ড ইকুয়েশনটা এখানে আর কি কাহিনী হয়েছিল? কাহিনীটা হচ্ছে যে এই জায়গাতে এসে ট্রেনটা আর গরুটা সাক্ষাৎ হয়ে গেছে। তাহলে এই সাক্ষাৎ হওয়ার বিষয়টা যে মূল থিমটা ছিল যে সাক্ষাৎ হওয়া পর্যন্ত লাগা টাইমটা ইকুয়াল। তাহলে আমরা এখান থেকে আরেকটা টাইম বাইর করবো। টাইমটা কিভাবে বাইর করবো একটু দেখেন। যে এখানে আসতেছি, যে এখানে আমরা দেখবো যে ট্রেনটা টোটাল কত পথ গেছে। তাহলে আগে সমান সমান চিহ্ন দিয়ে দিলাম, তাহলে এটার নাম দিলাম সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে হচ্ছে যে ট্রেনকে কতটুকু টাইম লাগছে, আচ্ছা গরুটাকে কতটুকু টাইম লাগছে, তাহলে গরুর নিচে হবে এ আর ট্রেনের নিচে হবে 4a। তার মানে এ দিয়ে ভাগ করব গরুর যাওয়া পথ আর ট্রেনের স্পিড দিয়ে ভাগ করব ট্রেনের যাওয়া পথ। বিষয়টা কিন্তু খুব কঠিন না, সিম্পল। কিন্তু ওই যে শুরুতে যেটা বলতেছে আইডিয়াটা খুবই ইম্পর্টেন্ট, ইউনিক আইডিয়া। সেটা হচ্ছে যে সাক্ষাৎ হওয়া পর্যন্ত পথ যেতে উভয়কে সমান সময় লাগে। এই লাইনটাই হচ্ছে এই এত বড় প্রশ্নটার একটা ইউনিক বিষয়। এখন আপনার যদি মনে না থাকে যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, এটা যদি বেসিক জিনিস মনে না থাকে, তা আপনাকে আমি কোন সম্বন্ধে যতগুলো অঙ্ক ধরবো আপনি তো সব ভুল করবেন। তো এরকম প্রতিটা টপিকে কিছু বেসিক কনসেপচুয়াল বিষয় থাকে, এগুলো ক্লিয়ার না থাকলে দ্যাটস আইডিয়া ডেভেলপ হয় না। তাহলে এখন আসি এই এর স্পিডে কতটুকু পথ গেছে। এবার যখন গরুটা এইখানে যাওয়া শুরু করছে তখন সে কি গেছে, এই এক্স এ তো ছিল হাফ ব্রিজ পর্যন্ত 5 মিটার গেছে। তাহলে প্রথমে আমরা ধরলাম 5, এটা শুধু 5। আচ্ছা, আর এই পাশে হচ্ছে টোটাল ব্রিজটার হাফটা হচ্ছে কত, x+5। হাফটা যদি যাইতো তাহলে তো সে ব্রিজের শেষ প্রান্তে চলে যাইতো। সে ব্রিজের শেষ প্রান্তে যাইতে পারে নাই, 2 মিটার আগেই সে ট্রেনের সাথে ধাক্কা খেয়ে গেছে। এই যে দেখেন 5 লিখলাম +x+5 -2, এই কথাগুলো না আপনি সুন্দরভাবে আলাদা জায়গায় লিখতে পারতেন যে সেকেন্ড টাইম দ্য কাউ উইল ট্রাভেল। গল্পের মতো অনেক লেখা লেখা যায়, এগুলো আমার বইয়ে PDF এ পাবেন। আমি এগুলো এত সুন্দর করে এখানে বারবার এত বড় ক্লাস নেওয়া যাবে না, জাস্ট শর্টকাটে লিখতেছি। আচ্ছা, এবার আসি আমরা ট্রেনটা কতটুকু গেছে। ট্রেনটা ছিল এইখানে, তাহলে ট্রেনটা এই ব্রিজ পর্যন্ত যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা y পুরাটাই গেছে। তারপরে এই y থেকে শুরু করে এই মাথা পর্যন্ত কতটুকু, খেয়াল করেন তো। এটা আমি টোটাল ব্রিজটাকে ধরি, তাহলে টোটাল ব্রিজটা ছিল 2x+10। এখান থেকে 2 মিটার আগে যেহেতু ধাক্কা পড়ে গেছে তাহলে 2 মিটার মাইনাস। এটা হচ্ছে ট্রেনটা গরুটাকে অ্যাক্সিডেন্ট করে দেওয়ার আগ পর্যন্ত যাওয়া পথ, ওইটাকে 4 দিয়ে ভাগ করলে আসবে টাইম। তাহলে এবার ট্রেনকে লাগা টাইম আর গরুকে লাগা টাইম সেম, এই দুইটার সাপেক্ষে হচ্ছে। আচ্ছা, এখন দেখেন সমীকরণ ক্যালকুলেশন করলে অ্যান্সার কিন্তু সহজে চলে আসবে। এই a(x,y) এতগুলো দেখে ভয় খাওয়ার কিছু নাই। এখানে a আছে, এখানে a আছে, বাদ দিয়ে দেওয়া যায়। 4x = y - 2। আপনি চাচ্ছেন আর সুন্দর করে ক্যালকুলেশন করে অ্যান্সারটা বাইর করে মিলাই দেই না, এত টাইম নাই, এরপরে বাকি কাজ করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তো এই প্রশ্নে অ্যান্সার হচ্ছে, মানে এখানে অ্যান্সারটা হচ্ছে কি, টোটাল ব্রিজটার দৈর্ঘ্য, টোটাল ব্রিজটা হচ্ছে x এর মান একটা বাইর হবে, সেই x এর মানটা হচ্ছে 11। ক্যালকুলেশন করবেন, x এর মান বাইর হবে 11। এই x এর মান 11 থেকে আমাদের টোটাল ব্রিজটা যেহেতু 2x+10, তাহলে 11 × 22 + 10 = 32, অর্থাৎ টোটাল ব্রিজটা হবে 32 মিটার।